তারা কি ফিরতে পারবে চিরচেনা নিরাপত্তার কোণে? হুটহাট আকাশ ফেটে নেমেছে প্রচণ্ড বজ্রপাত, বিদ্যুতের এক হিংস্র আছড়ে মুহূর্তের জন্য সমস্ত অন্ধকার শ্বেত শুভ্র হয়ে উঠেছে। হয়তো প্রকৃতি শির দ্বারা ছিঁড়ে গেছে, তার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তারপর এক লহমায় নেমে আসে আরো গভীর, আরো পিচ্ছিল অন্ধকার। প্রকৃতি তার নিজের আর্তনাদে বারবার ভেঙে পড়ে, শোকে স্তব্ধ হয়। এভাবে ধারাবাহিকতা চলতে থাকে। নীলুফাদের বাড়ির উঠোনে লাশের খাটিয়া পড়ে আছে, বৃষ্টি টিপটিপ ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে কাফনে মোড়ানো নিতর দেহ। অথচ মাথার উপর ছাতা ধরার মতো কেউ নেই। জীবনের অন্তিম যাত্রায় কেউ তার মুখে শেষবারের মতন একটা আচ্ছাদন দেওয়ার প্রয়োজন বোধ করছে না। মৃত্যুর পরও মানুষের অভাব ঠিকই টের পায়, কিন্তু তখন সে উপলব্ধি অর্থহীন। বারান্দায় পড়ে আছে নীলুফার মা, শোকে ভারে তিনি অসহায়, ছটফট করছেন, বুক ফাটিয়ে কাঁদছেন। অথচ প্রতিবেশীরা তাকে জোর করে আটকে রেখেছেন, চিৎকার করতে দিচ্ছেন না, যেন মায়ের শোকেও একটা অনৈতিক অপরাধ। অনেক কাঠখড় শেষমেশ জানাজা পড়ানো হলো, কিন্তু তাতেও ছিল অনীহা, বিতর্ক, আত্মহত্যার লাশ। পাড়া প্রতিবেশীরা কেউ চায়নি তার জানাজা হোক, কেউ চায়নি তার বিদায়ের প্রার্থনায় সামিল হতে। আর নীলুফার মা, তিনি বারবার ফেটে পড়েছেন, তার কান্না দমিয়ে রাখা যাচ্ছে না। তার মেয়ে আত্মহত্যা করবে, অসম্ভব। তার নীলু এমন মেয়েই নয়। কেউ তাকে মেরে ফেলেছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার এই দাবির জবাব নেই কারো কাছে, প্রতিধ্বনি নেই কারো কঞ্চে। বাড়ির চারপাশ জুড়ে নোংরা ফিসফাস। লোকজন জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখছে কাফনের সাদা কাপড়ে মোড়ানো দেহটা, আর ছুড়ে দিচ্ছে বিষাক্ত কথার বিস্ফোরা। দেখো কার সঙ্গে রাত কাটাইয়া আইছে, পালাইয়া গেছিল তো, পোলা নিশ্চয়ই খাইয়া ছাইরা দিছে, তাই তো দড়িতে ঝুলছে। মৃত্যুর পরও রেহাই নেই নীলুফার। সমাজ তার সব দেহকেও শান্তি দিচ্ছে না। পুলিশ এসেছিল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেছে, লাশের চারিপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে, তারপর নির্বিকারভাবে রায় দিয়ে গেছে আত্মহত্যা। আমরা তদন্ত করব, কারণ জানবো বলে চলে গেছে। কিন্তু নীলুফার মা তাদের কিছুতেই বোঝাতে পারেনি তার আকুল আবেদন, তার দু চোখ ভরা বিশ্বাস, তার মেয়ের নির্দোষিতা সবই বাতাসে মিলিয়ে গেছে। আচ্ছা, শোকের রং কেন কালো? শোকের রং তো সাদা হওয়া উচিত ছিল। কালো রং দেখে মানুষ কি কাঁদে? কালো কি মানুষের হৃদয় হাহাকার ছড়ায়? না তো। অথচ দেখো এই সাদা কাপড় কেমন কাঁদাচ্ছে এক মাকে, এক পরিবারকে, একটা হারিয়ে যাওয়া জীবনকে। মা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে যাচ্ছে। তার মেয়ের শরীরে মোড়ানো সাদা কাপড়টি দেখে। সাদা মানে কি আসলে পবিত্রতা, নাকি নির্বাক নিষ্ঠুরতা? প্রভাতের নির্মল আলোয় চিত্রা স্নান ছেড়ে অজু করে নামাজ আদায় করলো। ফারাজের ফেলে রাখা কাপড়গুলো একে একে তুলে বালতিতে রাখলো। এই বাড়িতে ওয়াশিং মেশিন নেই, তাই কাপড়গুলো হাতেই ধুতে হবে। কাপড় ধোয়া পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রেখে চিত্রা আয়নার সামনে দাঁড়ায়। তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা কেশে গামছা পেঁচানো। সাধারণত সে অলংকারবিহীন থাকে, তবে বিয়ের পর হাতে, গলায়, নাকে, এমনকি পায়ে নুপুরও পড়েছে, সবই স্বর্ণের। চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছে হলেও দ্বিধায় তা পরিহার করলো না। তার উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের শাড়িটি সুনিপুণভাবে মানিয়েছে। গামছা খুলে কেশ ছাড়ল চিত্রা। বিছানার পার্শ্বস্থ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফারাজ উপর হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত পাতলা কম্বলে আবৃত। চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গান গাওয়া ধরল। হুট করে পেছন থেকে কারো জড়িয়ে ধরা অনুভব করলো। চোখ বুঝে নিঃশ্বাস নিল সে। মৃদু এলাচের গন্ধটা নাকেই ভাসছে। চিত্রার এখন অনুভব করে ফারাজ বোধহয় অনেকটা দূরে চলে গেলেও এই গন্ধটার অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু কেনই বা খুঁজবে চিত্রা? স্বামী বলে, অভিভাবক বলে? হয়তো তাই। হিসেব করলে দেখা যাবে আপাতত ফারাজ এলাহি ব্যতীত তার কেউ নেই। তার সবটা জুড়ে তো এখন ফারাজ এলাহি থাকার কথা। লোকটা কম তো ভালোবাসে না, আর কত সেও তো স্বামী হিসেবে স্ত্রীর থেকে অধিকার পাওনা। কারো পাওনা কাঁধে নিয়ে বাঁচা এত মুশকিল কেন? ফারাজ চিত্রার ভেজা চুল ছড়িয়ে দিয়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রার কেমন একটা অনুভব হয়।
এই অনুভূতির নাম কি? স্বামীর স্পর্শে কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণীয় শিহরণ জাগে যাকে ভাষায় প্রকাশ করা যায় না? আমায় কতটুকু ভালোবাসেন এলাহি সাহেব? চিত্রা গভীরতা নিয়ে প্রশ্ন করলো। ফারাজ তার প্রিয়তমাকে নিজের দিকে ফিরিয়ে দু চোখের পাতায় ভালোবাসার অনন্ত পরশ ছুঁয়ে বলল, যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গড়মিল করবে তার চেয়ে অধিক। তবে প্রিয়তমা, ভালোবাসা যে পরিমাপ করা যায় না, পরিমাপ করে ভালোবাসে কিট্টেরা। আমি তোমায় মেয়ে পেয়ে ভালোবাসি না। আমার ভালোবাসার কোনো মাপ নেই, কোনো মাত্রা নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। তবে ধরুন এত ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই? ফারাজ চিত্রাকে শক্ত করে বুকের পাঁজরে জড়িয়ে নেয়। প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্যরকম শান্তি নিহিত। চিত্রা নড়চড় করে না, মিশে যায় ফারাজের বুকের গভীরে। কি হয়েছে আজ তার, সে নিজেও জানে না। সোহাগ সব বলে সুখে থাকলে সে কেন পারবে না? ওই সোহাগের রাত জেগে করা গল্প, কাব্যিক ছন্দ কিছু তো তাদের পূর্ণতা দিতে পারেনি। সবই সময়ের স্রোতে বৃথা গেছে। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে কান ধরল। যদি তোমার মনে ধরে আর ব্যথা দিও মরে, দোহাই লাগে বুইলা যাইও না। কেমন যেন অদ্ভুত ভেজভাব ছিল সেই কঞ্চে। ফারাজের কি কষ্ট হচ্ছে তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে এমন কথা শুনে। তার কি অন্তর পুড়েছে? চিত্রা দীর্ঘশ্বাস চালো। এবার বাস্তবতায় ফেরা উচিত তার। যা তার জীবন থেকে চলে গেছে তা বলে সৃষ্টিকর্তার দেয়া নিয়ামতকে এবার গ্রহণ না করলেই নয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। ফারাজ হেসে বলল, নাস্তা তো ছোট লোকরা খায়, আবার তোমাকে চাই। বাইরে ট্রিপল টানিয়ে তার নিচে দাওয়াতের রান্না বান্না হচ্ছে। খাবারের মোমো গন্ধ নাকে ভেসে আসছে। চিত্রাকে ফারাজ কাছে হাত দিতে সাফ সাফ নিষেধ করেছে। কঠোর স্বরে বলেছে, আমার বউ তুমি, এই বাড়ির কামলা না। সো আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেটাই করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর সোহাগ করা। হ্যাঁ, না না, সোহাগ করার দরকার নেই। তুমি চাইলে 100-200টা চুমু দিতে পারো, আমি মাইন্ড করব না। চিত্রা তাই বাইরে যায়নি। সকাল থেকে মারিয়া আর মার্জিয়া কাজ করছে, সঙ্গে লোকও আছে, তবুও তারা জোগাড় করে দিচ্ছে। চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিড়ি টেনে বসল। ফারাজ বসেনি, দাঁড়িয়ে ছিল। মামা পাথরের মতো শুয়ে আছেন। হঠাৎ হঠাৎ টুকটাক কথা বলেন, তবে আজ কথা বললেন না, শুধু চেয়ে দেখলেন। দু চোখে তার অসার দৃষ্টি। মামা আজ 2 বছর ধরে পঙ্গু, দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় এক গায়ে এক রকমের ঘা জমেছে। গায়ে কেমন একটা উৎকট গন্ধ। মামার মুখের দিকে তাকালেই খুব কষ্ট হয়। শীর্ণ দেহ, কোটরে বসে যাওয়া চোখ দুটোতে, যার ভেতরে পঙ্গুতের অসহায় চাহনি, গলগ্রহ হয়ে বেঁচে থাকার লজ্জা। জীবনে দুটো অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে, এক অসুস্থতা, দ্বিতীয় বার্ধক্যে। একটি শিশুও কিন্তু অসহায়, তবে সে অসহায়ত্ব তাকে লজ্জিত করে না, সুকঞ্চিত করে না, কারণ সে দাবির হাত বাড়িতে যেমন স্নেহ ভালোবাসা নেয়, দাতার মতন আনন্দ দেয় উচ্ছার করে। কিন্তু একজন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যখন অসহায়, তখন জীবনের প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকার নিদারুণ যন্ত্রণা। ফারাজ নীরবতা ভাঙল। ওনার চিকিৎসা হয়নি? ফারাজের কথায় চিত্রা ছলছল আঁখি দুটো নিয়ে তার পানে তাকায়। না, এই বাড়ির কাছে মামা তো কেবল একটা পুরনো ঘুণে ধরা আসবাবপত্রের মতো, যার এখন আর কোনো প্রয়োজন নেই। ফারাজ দৃঢ় গলায় বলল, ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন। এরপর একেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ডান্স দেব। আরে ধ্যাস, ওই চিজটা তো আবার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, দুজন মিলে না হয় চারটি পরে একটা ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও, রিলসে আপলোড দিব। শালার আমার আইডির পেছন লাল হয়ে গেছে। চিত্রা একটা ঠোক গিলে। প্রথমে ভেবেছিল ফারাজ ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হবে আর ফারাজ এলাহি? তার মুখ থেকে সুস্থ কথা আসার কেবল অসুস্থ মানুষই করতে পারে। ফারাজ হঠাৎ গলার স্বর বদলে বলল, বাহিরে বৃষ্টি থেমে গিয়েছে, চলো বাহিরে যাই, আমাদের প্রেম দেখিয়ে সোহাগ্যার খুরখুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতেই জেলাসির লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার ওর পাছায় কেরোসিন ঢেলে দিই। সারা বাঙ্গির ঘরে বাঙ্গি। চিত্র হতবাক। এই লোককে শুধরানো যাবে না।
একটু আগের কথাবার্তা শুনে তো মনে হয়েছিল একেবারে দুধ দিয়ে গোসল করে উঠেছে, অথচ এখন মামার সামনে তামাশা শুরু। মানে জেলাও সেই কথু। দাওয়াতের আগেই অবশ্য ব্যাগপত্র নিয়ে চিত্রার মামির বাড়িতে হাজির। সকাল থেকে ফারাজকে সে কল করে যাচ্ছে, তবে মহৎ ব্যক্তি তো আবার জমিদারের বংশধর, তাই সে কল ধরেনি। তাই বাধ্য হয়ে অব্র নিজেই চলে এলো। জরুরি কথা আছে, সবকিছু জলদি বলাটা জরুরি। ফারাজ তখন দুপুরে গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। চিত্রাকে সে রুমে বসিয়ে রেখে গিয়েছিল গোসলে, তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পেল না। তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অবশকে। ফারাজ চোখ সরু করে তাক, ছোট কোনো বিচ্ছুপের হাসে। খিরে, আমার বইয়ের মধ্যে আমি অভ্রকে কেন দেখতে পাচ্ছি? ডেট ওভার মাল খেয়ে ফেলেনি তো? অবশ্য নাটকীয় ভাবে এক পা পেছনে সরল, হাত উঁচিয়ে বলল, আরে ভাই, কাছে আসবেন না। আমার ইজ্জত আমার বউয়ের জন্য তোলা, দূরে যান বলছি। চুম্মা টুম্মা দেওয়ার উদ্দেশ্য নেই তো। ফারাজ আবার আরেক পা এগিয়ে এলো। আরে কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বইয়ের মুখে দাড়ি কবে গজালো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই মজা নিয়েন না, আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল, তবুও বাথরুমে যাইনি। আপনাকে সময় না দিয়ে বাথরুমে কি করে সময় দেই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। ফারাজ মুখ পাকিয়ে বলল, ক্ষমা ভাই, আগে পেট সাফাই করে আসো। ওইসব পেটের মধ্যে জমিয়ে ইট বানানোর মতলব নাকি? যাও ভাই, বাইরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। অভ্র হাসলে বলল, সমস্যা নাই, ওই ইট দিয়ে বাড়ি বানাবো, তারপর বিয়ে করে বউ করব, মানে গল্প। আর কামটা যেখানেই সারি না কেন আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি মানে ওই গন্ধটা লেমন ফ্লেভার পাবেন। থু, ভাই চাপ পিসাচ, দূরে যা, দূর হ। তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিচ্ছিস। পাক। অভ্র মুখ ফ্যাং চালো, মনে মনে সুত হলো। নিজের পাছায় 9 মণ গু পরে আছে। কিছু বলছিস নাকি? এবার বল, এখানে আসার কারণ কি? ভাই নীলুফা শেষ। বাড়িতে মেহমানের কমতি নেই। আশেপাশের অনেকে এসেছে সোহাগের বিয়ে দাওয়াত খেতে। হুট করেই যে সোহাগ বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে, সেটা শুনেই সবাই আপাক। সোহাগ তো এমন কাজ করার ছেলেই নয়। চিত্রার খেতে মন চাইছে না, পোলাও সে খুব একটা পছন্দও করে না, ভাতই তার কাছে কমফোর্ট ফুড। ওইদিকে ফারাজ আর অভ্র প্রথম সারিতে খেতে বসেছে। ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়েই তার জায়গায় বসে পড়েছে। বেচারা সোহাগের বউ নিয়ে উঠেই যেতে হয়, কারণ বউয়ের সিটটাও ফারাজের চাই। নিজের বউকে এখানে বসাতে হবে না। চিত্রা আর কিছু পুরনো বান্ধবী এসেছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে অভ্রের কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশের সিটের দিকে, চোখে মুখে স্পষ্ট আকুতি, ওখানে সে বসতে চায়। ভাই দিব না বসতে, তুমি মামু অম্মে গিয়ে বসো। ভাই জায়গা তো খালি নাই, আর দেন না বসতে, ভাবি তো নাই এখন। ফারাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করলো। অভ্র তাকাতে সব বুঝে গেল, হিসিসি বলল, ভাই আপনি পিস্তল নিয়ে কেন আসছেন? নাচতে। বসলাম। বসে তো দেখো, গুলি গুলি যে তোমার কোন কোন দিক দিয়ে বের হবে টেরই পাবে না। অভ্র কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পর একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল। চুলে বিচিত্র রঙের ছোঁয়া, সাজগোজও অদ্ভুত। মেয়েটি ফারাজকে দেখে মিষ্টি গলায় বলল, ভাইয়া, আমি না পোলাও বাড়তে পারি না, আমাকে একটু বেড়ে দেবেন? ফারাজ একবার চেয়ারের দিকে একবার অভ্রের দিকে তাকালো। এই চেয়ার তো সে নিজের বইয়ের জন্য রেখেছিল, হুট করে এই সার্কাস এলো কোথা থেকে? অভ্র কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই ফারাজ চিচিয়ে উঠল। অভ্র। অভ্র কিছু বলার আগে মেয়েটি সপ্রতিভ কণ্ঠে পুনরায় তাকে বলল, হে, তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলছিল তুমি নাকি আমাকে বারবার দেখছিলে। পছন্দ করো আমায়, তাই না? আই নো। ফারাজ হতভম্ব। পছন্দ আর আমি? আম্মা, তোমার চোখের রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে। মেয়েটা চোখ গোল গোল করে তাকে প্রশ্ন করল, আম্মা? আমি? না,
তোর নানি। উঠ এখান থেকে। আমার বউ যদি এসে দেখে অন্য মেয়ের পাশে বসে আছি তাহলে রোমান্স শুরু হওয়ার আগেই খতম। উঠ। মেয়েটি চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল। পারবো না, আমি জায়গা পেয়েছি। ফারাজ তাদের দাঁত চেপে বলল, তুই আমার উঠ কইলাম, উঠ মাতারি। কথা শেষ করে ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। শুধু নিজের চেয়ারই নয়, মেয়েটার চেয়ারটাও টান মেরে সরিয়ে নিল। মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল, তবে তার আগেই তাকে ধরে ফেলল, কিন্তু পর মুহূর্তেই তাকে ছেড়ে দিল। ফাপাস! মেয়েটি মাটিতে মুখ থুপড়ে পড়ল। অভ্র তা দেখে হা করে তাকিয়ে রইল। বাপরে, ময়দার বস্তা। জীবন যেমন রঙিন তেমনি ধূসর, সবটুকু মিলিয়েই তো তার আসল সৌন্দর্য। বিকেল তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে, বাতাসে মিশে আছে স্নিগ্ধতার মৃদু স্পর্শ। প্রকৃতি নিজেই এক গভীর নিঃশ্বাস ফেলে শান্ত হচ্ছে। আকাশের নীল রংটা ক্রমেই ফিকে হয়ে রক্তিম আভায় রঞ্জিত হচ্ছে। সূর্য অস্ত চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দিগন্তে মেঘের সঞ্চার, কোথাও সাদা, কোথাও কালো, কোথাও বা লালের আভা মিশে আছে। এই সময়টা প্রকৃতি এক নতুন রূপে সজ্জিত হয়। পাখিরা নিড়ে ফেরে, তাদের কণ্ঠে ক্লান্তির সুর। গাছের পাতায় পড়ে শেষ আলো মৃদু বাতাসে দুলে ওঠে তারা। মানুষের মুখেও তখন দিনের পরিশ্রমের ছাপ, কিন্তু বিকেলের এই মায়াবী আবহাওয়ায় সব ক্লান্তি একেবারে মুছে যায়। এই সময়টা প্রকৃতিও মানুষের মধ্যে এক অদ্ভুত সঙ্গতি দেখা যায়। বিকেলের আলো ছায়ায় খেলায় জীবনের নানা রং মিশে থাকে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিনের অন্তিম সৌন্দর্য ও প্রশান্তির কথা। চিত্রা সাদা জর্জেটের শাড়ি ও সাদা কাজ করা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে পুড়ে ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে। বাড়িটির পাশে পারিবারিক কবরস্থান, যেখানে দূর থেকে কবরগুলো স্পষ্ট দেখা যায়। ধর্মের রীতি অনুযায়ী মেয়েদের সেখানে যাওয়া নিষেধ, তাই চিত্রা দূর থেকেই সেই কবরগুলোর দিকে তাকিয়ে থাকে। ওই 3 হাত মাটির কবরই আমাদের আসল ঘর। তবুও আমরা এই ক্ষণস্থায়ী জীবনে সাজসজ্জায় যতটা সময় ও গুরুত্ব দেই, তার এক ভাগ যদি সেই চিরস্থায়ী ঠিকানার জন্য ব্যয় করতাম, তবে হয়তো পরকালের যন্ত্রণা কমই হতো। মানুষ নকলের পেছনে বেশিই দৌড়ায়, কবরও পরকাল তারই উদাহরণ। ফারাজের গায়ে আকাশি রঙের শার্ট, গায়ে সাদা ব্লেজার, চোখে সানগ্লাস, চুলগুলো সেট করা। ফারাজ চিত্রার কাছে নিজে দুজন লোক তার করিয়ে রেখে কবরটা খুঁড়ি খুঁড়ি দেখে। অভ্র গায়ে কালো শার্ট, সঙ্গে কালো ব্লেজার, বরাবরের মতো সুদর্শন লাগছে। ফারাজ দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশে, এক নিমিষে গুনে ফেলে কবরগুলোর সংখ্যা। 27টি কবর, একসঙ্গে একই পরিণতি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া 27টি নামহীন অস্তিত্ব। এক সময় যারা শ্বাস নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, তারা এখন শুধুই ছাই আর মাটির স্তূপ। এক মুহূর্তের জন্য ফারাজ থামে আর চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে। তার চাহনিতে এক অদ্ভুত রহস্য, অনিবর্জনীয় কিছু, যেন সে এই নিঃসঙ্গ কবরস্থানকে ছাপিয়ে আরো দূরে, আরো গভীরে কিছু অনুভব করছে সে। আর অভ্র, সে স্থির, তা শান্ত, তবে তার দৃষ্টি অচল। সে শুধু তাকিয়ে আছে। কিসের জন্য, কার উদ্দেশ্য, তা কেউ জানে না। ভাই, মানে এবার ফিরে চলেন না, আমার কিছুই ঠিক লাগছে না। ব্যবসা ফেরে এখানে আর কতদিন পড়ে থাকবেন? চলেন ডেনমার্ক ফিরে যাই। তোর ভাবিকে রেখেই ফিরে যেতে বলছিস? ভাবিকে সত্যি ভালোবাসেন ভাই? ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গভীর গলায় বলল, চরম ভালোবাসি। আপনার কথা শুনলে ভয় হয়। ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন। ফারাজ হেসে ফেলল, ছোটের কোণে রহস্যময় বাঘ। তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি, তখন ঠিকই আমার জন্য মরিয়া হবে। একটা গাছের শুরুতেই ফুল ধরে না রে অভ্র, ফুলের জন্য গাছের যত্ন নিতে হয়। একটু একটু করে যত্ন নিলে গাছে কলি আসবে, একদিন ফুল ফুটবে। আচ্ছা, নিজের হাতে বড় করা ফুল ছিঁড়তে কেমন লাগে রে অভ্র? অভ্র একটু ব্যঙ্গ মিশিয়ে হাসলো। আমি তো পালও ছিঁড়তে পারলাম না জীবনে, ফুল ছিঁড়লে কেমন লাগে কি করে বলবো? ওইসব ভাই আপনার মতো মহৎ ব্যক্তিরা পারে। ফারাজ বিরক্তি নিয়ে চুইংগামটা থু মেরে ফেলল, চোখে সরু করে বলল, মিজান চাচার সঙ্গে আজকে একটু সাক্ষাৎ করতে হবে, হিসেব তো এখনো বাকি আছে।
বাঙ্গি নাতি তোর ভাবির দিকে নজর দিছে, বইটার ভেতরে কিরমি কত, আমার শিকারে নজর দেয়। অপ্রের গলা কেমন শুষ্ক হয়ে এলো, সে ফিসফিসিয়ে বলল, শিকার? না, ভালোবাসা কুত্তুসের বাপ। সূর্য অস্তাচলের দিকে ধাবিত আকাশের বুকে রঙের এক অবর্ণীয় নাট্যমঞ্চ রচিত হয়েছে। সোনালি আভা ক্রমে রক্তিম বর্ণ ধারণ করেছে, সবটাই তুলির আঁচড়ে আঁকা মহাকাব্য যেন। বাতাসে অদ্ভুত স্নিগ্ধতা, নিস্তব্ধতার মাঝে গুরু সঙ্গীত বেজে চলেছে। গাছপালার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন প্রকৃতির বিশাল আঁচলের প্রান্ত দেশ। পাখিরা কলরব থামিয়ে নীড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে, তাদের ডানা ঝাপটানোর শব্দ শান্তিময়। দূরের নদী দিগন্ত রেখায় মিলিয়ে যেতে যেতে তার স্নিগ্ধ জলে অস্তরাগের প্রতিচ্ছবি বহন করেছে। দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব এক আয়না, সমস্ত সৃষ্টি জগৎ এক মোহময় আবরণের নিচে নিমজ্জিত। সময় থমকে দাঁড়িয়েছে সন্ধ্যার স্নিগ্ধ গভীর আবেশে। এই ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী সৌন্দর্য এক অবর্জনীয় মাধুর্য যার ধারণ করেছে, যার ব্যাখ্যা ভাষা সীমা ছাড়িয়ে অন্তত্বের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সোহান সাদা পাঞ্জাবি আর পাজামা পরেছে, চুলগুলো আঁচড়ানো, গায়ে সে সবসময় সরিষার তেল মাখে, ক্রিম মাখলে তার মুখটা খসখসে করে। সোহান ঘর থেকে বেরোর আগে মায়ের ঘরে একবার উকি দিয়ে আছে, আজকেও তার ব্যতিক্রম হলো না। সোহান মায়ের ঘরে খাটের ওপর মায়ের পাশে গিয়ে বসলো। মা পানদান সামনে নিয়ে বসে আছে, আজান দেওয়ার পর পান মুখে দিবেন। ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু সে পান ছাড়া এক মুহূর্ত নয়। সোহান গলে মমতার সুর ঠেলে বলল, শরীরটা কেমন আছে আম্মা? মা পানদানের ঢাকনায় হাত বোলাতে বোলাতে স্বাভাবিক কণ্ঠে বললেন, আমার কি হইব, আমি ঠিক আছি বাজান, তুই বাহিরে যাইবি তাই না? জামু তো, মাহবুবা কইল তুমি নাকি খাউন খাও না ঠিক কইরা, ওষুধও খাইতে চাও না, এমন করলে সুস্থ কেমন কইরা হইব? মা এবার পানদানের ভেতর থেকে পান তুললেন, ধীর স্থির কণ্ঠে বলেন, তুই একটা বিয়ে কর বাজান, তোর বউ আসলেই আমি সুস্থ হইয়া উঠমু। সোহান হাসল, আবার বিয়া? বয়স কম হইছে, আমার কি নাইনাতকুলের মুখ দেখতে মন চায় না? সোহান মৃদু দীর্ঘশ্বাস ফেলো। মা আছে না? তার ছেলে হাসি দিলেন, না তুই জলদি বিয়া কর, নইলে খাওয়া দাওয়া ছাইরা দিমু, মায় মরলে বিয়া করিস যা। আম্মা তুমি মরার কথা কইবা না, আর দিলে যদি কাউরে না ধরে তাহলে কেমন কইরা বিয়া করবো? যেদিন দিলে কাউরে ধরবো সেদিন যে কইরাই হোক বউ করে আনমুই আম্মা। সোহান গম্ভীর গলায় বলল। মায়ের কপালে আলতো চুমুকে উঠে দাঁড়ালো, বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে অপেক্ষা ছিল সিফাত, কিন্তু দরজার চৌকাঠ পেরোনোর সঙ্গে সঙ্গে সোহানের মুখশ্রী বদলে গেল। কোমল মায়াময় যে লোকটা এক মুহূর্তে আগে মায়ের পাশে বসেছিল, সেই মুহূর্তের রূপ নিল কঠিন হিংস্রতায়। সিফাত সামনে এগিয়ে গেল, সোহান তার দিকে তাকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কোনো খবর আছে? সিফাত কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে বলল, ভাই, মিজানের যে মায়ের ওই দিন রাতে আমাকে হাতে তুইলা দেওয়ার কথা ছিল, সেই মাইয়াটা বাজিত পুরাইছে, সঙ্গে জামাই আসছে। সোহান চোখ সংকীর্ণ করলো, কণ্ঠে শীতলতা ছড়িয়ে পড়লো, নাম কি মাইয়ার? চিত্রাঙ্গনা। সোহান এক মুহূর্ত চুপ থেকে ঠোঁটের কোণে তার ছিলেন হাসি টানল। আর জামাই কাটা শ্বাস তো কম দেখায় নাই, আমার সোনার ডিমে হাত দেওয়ার স্পর্ধা তেনার কলজাটা দেখার খুব শখ হইতেছে আমার। সিফাত মুখ নিচু করলো, নামটি উচ্চারণ করতে গিয়ে দ্বিধায় পড়লো, তারপর গম্ভীর শ্বাস ফেলে বলল, এলাহি, ফারাজ এলাহি। নদী এখন খুব ভালোভাবে বুঝতে পারছে কেন তাকে এই বাড়ির বউ করে আনা হয়েছে। শুধু গুণবতী বা মায়াবতী হলেই তো হয় না, মেয়েদের হতে হয় রূপবতী। তবে স্বামীর চরিত্রে যদি দোষ থাকে তাহলে অপ্সরাও এসে হাজির হলেও তার চোখ অন্যদিকে ঘুরবে। এই বাড়ি নদী সব সুখ কেড়ে নিয়েছে, সে এখন কেবল মুক্তি চায়। মুক্তি দুবেলা না খেয়ে থাকলেও মেয়েদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন স্বামী চরিত্রে দোষ থাকে। নদী এখন বুঝতে পারছে তাকে এই বাড়িতে আনার পেছনে কোনো সৌভাগ্যের গল্প নেই, ছিল সুপরিকল্পিত একটি ফাঁদ। গরিব ঘরের মেয়েরা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না,
মুখ খোলার সাহসও নেই, প্রতিবাদ তো দূরের কথা। তাই এমন এক মেয়েকেই দরকার ছিল যে মুখ বুঝে সবটা সহ্য করবে। তবে নদীর একটাই আফসোস, এই বাড়ির নারীরা কেউ প্রতিবাদ করে না, শুধু নীরবে সহ্য করে। কিন্তু সে কি সারা জীবন এইভাবে সহ্য করবে, নাকি এই বন্ধুত্বের শৃঙ্খল একদিন ভেঙে কেউ তাকে উদ্ধার করবে? রাজন তৈরি হচ্ছে, সন্ধ্যায় গোসল সেরে আয়নায় সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে সে। নদী নিঃশব্দে এগিয়ে এসে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। রাজনের চোখে দম্ভের ঝলক। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়েন রাজন নদীকে শক্ত করেই ধরে। নদীর শ্বাস বন্ধ হয়ে আসে। রাজনের ঠোঁট তার উপর চেপে বসেছে নিষ্ঠুর দখলদারিত্বের মতো। নদী কোনো প্রতিরোধ করতে পারে না, শুধু নিঃশব্দে নিজেকে সংবরণ করে রাখে। চুম্বন শেষ করে রাজন মৃদু হেসে ফিসফিস করে পড়ল, রাতে তৈরি থাকো, আমি জলদি বাড়ি ফিরবো। নদীর শরীরে কাটা দিয়ে ওঠে তার। আর বুঝতে বাকি থাকে না, এই রাত হবে আরেকটি বিভীষিকাময় রাত, যেখানে ভালোবাসা না থাকবে শুধু পৈশাচিক নির্যাতন। নারীরা সাধারণত স্বামীর স্পর্শে প্রশান্তি খোঁজে, নদী খোঁজে মুক্তি। তার কাছে এই স্পর্শ ভালোবাসা নয়, বরং ভয়ঙ্কর অভিশাপ। রাজনের হাত তার গায়ে পড়লে মনে হয় শীতল কুৎসিত কোনো সরীসৃপ তাকে ক্রমশ ক্রাশ করেছে। নদী। কাপা গলায় নদী সাড়া দেয়। রাজনের কণ্ঠে হুমকি সুর। রাজন, এবার যদি একটা পোলার জন্ম দিতে না পারো, তাহলে বিশ্বাস করো সতীনের লগে ভাত খাইতে হইব। মনে করো না যে মারা ফেলবো, মারাই যন্ত্রণা ভোগ করবা কেমনে? মারাচ্ছে আমি যন্ত্রণা দিতে ভালোবাসি। কোনো ভ্রুক্ষেপ না করে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। নদী নিঃশ্বাস ছাড়ে, বুকের পাঁজরগুলো হালকা হয়ে আসছে। নদী ধীর পায়ে মেঝেতে বসে পড়ে। চোখ চলে যায় বিছানার উপর খেলতে থাকা ছোট্ট মেয়েটার দিকে। অবুঝ নিষ্পাপ নুরি কি জানি এই বাড়ির নারীদের জীবনের গল্প? সে কি একদিন বুঝবে তার বাবা দুনিয়ার নারীর অবস্থান কতটা করুণ? আঁচল দিয়ে মুখ চেপে নদী ফুপিয়ে কেঁদে ওঠে। এই কান্নার কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের ভেতর একটা পাহাড় ধসে পড়েছে। প্রতিটি টুকরোতে রক্তাক্ত হয়ে যাচ্ছে তার আত্মা। চিত্রা সাদা শাড়ি ফিনফিনে বাতাসে উড়ছে। পূর্ব আকাশে কালো মেঘে ঢেকে গেছে। আবার বৃষ্টি নামবে, কবরগুলোও ভিজবে। ওরা শরীরগুলো স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায় জ্বলে উঠবে, নাকি শান্তি খুঁজে পাবে? চিত্রা তালুকদার বাড়ির আরেকবার ঘুরে দেখলো। আজ সে আর কান্না করেনি। পাথরের মতো চেয়ে চেয়ে সব দেখেছে। ফারাজ পেছন থেকে বলল, বৃষ্টি নামবে, চলো তোমার মাদার ইন ল এর বাড়ি যাই, নাকি শ্বশুর বাড়ি যাবে? চিত্রা ধীর স্বরে বলল, রাতটা এখানেই থাকি। এই ভূতের বাড়িতে? না গো বউ, 27 জন মরা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব না। চিত্রার চোখে একরা শূন্যতা। মামার বাড়ির কথা বলেছি। ফারাজ মাথা নেড়ে বলল, ওহ ওইটা বলো। আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসো। আকাশ তখন সন্ধ্যার কালো চাদরে ঘেরা, মেঘের কালো আচ্ছাদনে অম্বর আজ কুলুষিত। চিত্রা নির্বাক দৃষ্টিতে ফারাজের দিকেই তাকায়। বাতাসের ঝাপটা চিত্রা চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়েছে, তবুও খেয়াল নেই তার কোন দুনিয়ায় চলে গেছে সে নিজেই ভালো জানে। চিত্রা ফারাজের দিকে দুপা এগিয়ে আসে। ফারাজ অব্রিকে ইশারা করলো, বলল, এখন কোনো সিকিউরিটির দরকার নেই, চিত্রার সঙ্গে আমি একা থাকতে চাই। তা বুঝে নেয়। লোক দুটো নীরবে সরে যায়। ফারাজ নিজের জায়গায় স্থির। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। তালুকদারদের পোড়া বাড়ির পাশে ছোট্ট একটি মাটির ঘর, যেখানে থাকে মুয়াজ্জল। সে লালন ভক্ত, নিঃসন্তান বৃদ্ধা স্ত্রীকে নিয়ে থাকে ওই ঘরে। তালুকদারদের জমি, পোড়া বাড়ি আর কবরগুলো যত্ন নেয় সে। চিত্রা তাকে এখানে থাকতে দিয়েছে। সেই মাটির ঘরের উঠোনে একটা হারিকেন চলছে, যার টিমটিমে আলো বৃষ্টির ফোঁটায় কাঁপছে। বৃষ্টি শুরু হতে কয়েকজন দৌড়ে আসে ছাতা নিয়ে। চিত্রা কোনো দিকে না তাকে শুধু ফারাজকে বলে, আজকে ভিজতে চাই, বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চাই। ফারাজ লোকেদের বিদায় করে দেয়। চারিদিকে সন্ধ্যার স্যাঁতস্যাঁতে অন্ধকার, তারই মাঝে বৃষ্টিতে ভিজছে দুজন। ভিজতে ভিজতে চিত্রা ধীরে ধীরে ফারাজের দিকে এগিয়ে আসে। ফারাজ তাকিয়ে আছে চিত্রার দিকে, আর চিত্রা তাকিয়ে আছে তার দিকে। হুট করে চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে, বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমায় কেউ ভালোবাসেনি, আমায় একটু ভালোবাসা ভিক্ষা দিন, আমি ভালোবাসা চাই ফারাজ, একটু ভালোবাসেন আমায়। ফারাজ নির্বাক
কি বলবে বুঝতে পারছে না, শুধু অনুভব করছে চিত্রা জমে থাকা কান্নারা আজ বাঁধ ভেঙেছে। সে শক্ত করে চিত্রাকে বুকের মধ্যে চেপে ধরে। বৃষ্টি ঝরছে, সন্ধ্যা গভীর হচ্ছে, চারপাশের অন্ধকার আজ চিত্রাকে ভয় দেখাতে পারছে না। আজ সে শুধু ফারাজকে আঁকড়ে ধরে থাকতে চায়। আজ দুঃখ ভুলে যাওয়ার রাত, আজ ভয় পেলে চলবে না, কিছুতেই না।